কলকাতায় সুরাবর্তী অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড। পশ্চিমবঙ্গ দিবসে রাস্তার নাম বদলের সিদ্ধান্ত কলকাতা পুরসভার। আরো ডিটেল জানার চেষ্টা করব, রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, কি সিদ্ধান্ত কলকাতা পুরসভার? যে পার্ক সার্কাস ময়দান থেকে বাদিকে রাস্তাটি ঢুকছেই হাসান সুরাবুদ্দিন নামেই এই রাস্তা এতদিন নামকরণ ছিল, এবং রাজ্যে পরিবর্তন আসতেই এই ধরনের যারা ছিলেন এই হাসান সুরাবুদ্দিন তাদের নাম বদলে এই যে রাস্তার নাম করা হলো গোপাল মুখার্জি রোড, অর্থাৎ গোপাল পাঠার নামে এই যে রাস্তা চলে যাচ্ছে প্রায় 1 কিলোমিটার রাস্তা, এই রাস্তার নামকরণ করা হলো। এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই সেই বাড়ি ছিল হাসান সুরাবুদ্দিন, এবং এই বাড়ির একেবারে সুরাবর্দী এভিনিউর ওপরেই তার এই বাড়ি অবস্থিত, এবং এই অনুসারে এই গোটা রাস্তার যে নাম ছিল সুরাবর্দী এভিনিউ, এবং এবার থেকে এই রাস্তার নাম হচ্ছে গোপাল মুখার্জি রোড, অর্থাৎ গোপাল পাঠার নামকরণেই কিন্তু এই সুরাবর্দী এভিনিউয়ের নাম পরিবর্তন হয়ে একেবারে গোপাল মুখার্জি রোড হতে চলেছে। পালা বদলের বাংলায় মুছে গেল সুরাবর্দীর নাম। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন হোসেন সুরাবর্দী। আরো ডিটেল জানার চেষ্টা করব। সহকর্মী কৌশিক দাশগুপ্ত রয়েছে নিউজ রুম থেকে। কৌশিক, এই সিদ্ধান্ত কতটা তাৎপর্যপূর্ণ? ভীষণই তাৎপর্যপূর্ণ। তবে সবার আগে যেটা জানা দরকার, হোসেন শাহিদ সুরাবর্দী যিনি অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী ছিলেন একসময়, তার নামে কিন্তু এই রাস্তা নয় সুরাবর্দী এভিনিউ। সুরাবর্দী এভিনিউ হচ্ছে হোসেন শাহিদ সুরাবর্দী যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার কাকা হাসান শহীদ সুরাবর্দীর নামে। এই হাসান শহীদ সুরাবর্দীর নামে রাস্তাটির নামকরণ হয়েছিল 1933 সালে। এই হাসান শহীদ সুরাবর্দী কে ছিলেন? তিনি ছিলেন 1930 থেকে 34 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ভাইস চ্যান্সেলর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য ছিলেন হাসান শহীদ সুরাবর্দী। তার নামে এই রাস্তার নামকরণ করা হয়েছিল, এবং তাকে ব্রিটিশ সরকার নাইট উপাধিও দিয়েছিল। কারণ সেই সময় পরাধীন ভারতে মোট 11টি প্রভিন্স ছিল, প্রদেশ। সেই 11টি প্রভিন্সে প্রত্যেকটিতে একজন করে মাথা ছিলেন। তাকে মুখ্যমন্ত্রী বলা হতো না, তাদের বলা হতো প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শাহিদ সুরাবর্দী। তাই সেই সময় ওই প্রভিন্সে যেমন একজন করে প্রধানমন্ত্রী থাকতেন, একজন করে গভর্নরও থাকতেন। সেই সময় গভর্নর ছিলেন স্ট্যানলি জ্যাকসন। এই স্ট্যানলি জ্যাকসন যখন গভর্নর, তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধানমন্ত্রীর কাকা হাসান শহীদ সুরাবর্দী, সেই সময়কার যিনি গভর্নর, ব্রিটিশ গভর্নর, তাকে আক্রমণ করা হয়েছিল। বিপ্লবী বীণা দাস তাকে লক্ষ্য করে গুলি চালান। সেই সময় হাসান শহীদ সুরাবর্দী যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তিনি তখন ওই গভর্নরকে প্রাণে বাঁচতে সাহায্য করেন। তার জন্যই, অর্থাৎ যারা ব্রিটিশ শাসক তাকে বাঁচাতে তিনি সাহায্য করেন, সেই জন্য তাকে নাইট উপাধি দেওয়া হয়েছিল। এই হাসান শাহিদ সুরাবর্দীর নামেই সুরাবর্দী এভিনিউ ছিল। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সুরাবর্দী এবং গোপাল পাঠা, অর্থাৎ গোপাল মুখার্জি, তার পাঠার দোকান ছিল বলে তাকে অনেকে রাখতেন গোপাল পাঠা, এবং সেই নামটি জনপ্রিয় হয়। এদের দুজনের নামই কিন্তু পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাসের সঙ্গে জড়িত, এবং সেই পশ্চিমবঙ্গ দিবসের দিনই কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিল সুরাবর্দী অ্যাভিনিউয়ের নাম বদলে করা হবে গোপাল মুখার্জি রোড। গোপাল পাঠা বা গোপাল মুখার্জি এবং সুরাবর্দী, এই দুজনের নাম দুরকমভাবে ইতিহাসে লেখা রয়েছে। যেমনটা বলছিলাম যে হুসেন শাহিদ সুরাবর্দী ছিলেন অবিভক্ত বাংলা প্রভিন্সের প্রধানমন্ত্রী। সেই সময় তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠেছিল। প্রথম মুসলিম লীগের তিনি সরকার চালাচ্ছিলেন, যে অভিযোগ উঠত যে হিন্দুদের কোণঠাসা করতে এবং মুসলিমদের সুযোগ করে দিতে, বাড়তি সুবিধা পাইয়ে দিতে তিনি সেই রকমভাবে শিক্ষানীতি চালু করেছিলেন, একের পর এক বিল চালু করেছিলেন। এই নিয়ে হিন্দু বাঙালিদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিলই। পাশাপাশি মুসলিম লীগ, মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি চাইছিলেন অবিভক্ত বাংলাটাই যেন পাকিস্তানে চলে যাক, ইন্ডিয়াতে না থাকুক, দুভাগে ভাগ হোক দেশ, এবং অবিভক্ত বাংলাটা থাকুক পাকিস্তানের সঙ্গে। কারণ সেই সময় অবিভক্ত বাংলায় রয়েছে কলকাতা। কলকাতায় তখন বাণিজ্য হচ্ছে, শিল্প হচ্ছে, পড়াশোনা হচ্ছে। সেই বাংলাকে মোহাম্মদ আলী জিন্নাহ চেয়েছিলেন, কিন্তু কলকাতা সেইটা তিনি করতে পারেননি। যদিও অবিভক্ত বাংলায় 55% ছিল মুসলিম, এবং হিন্দুরা তখন ছিল সংখ্যালঘু 45%। তা সত্ত্বেও জিন্নাহ সেটা করতে পারেননি। যখন তিনি পারছেন না, তখন তিনি চেষ্টা করলেন জোর খাটাতে। তখন তিনি ডিরেক্ট অ্যাকশন ডেট ডাক দিলেন।
সেটা হচ্ছে 1946 সালের 16ই আগস্ট ডিরেক্ট অ্যাকশন ডে। ডিরেক্ট অ্যাকশন ডেতে কী হলো, মুখে বলা হলো যে শান্তিপূর্ণভাবে আন্দোলন হবে, বিক্ষোভ হবে, কিন্তু আদৌ তা হয়নি। ডিরেক্ট অ্যাকশন ডেতে মুসলিম লীগের নেতা কর্মীরা রাস্তায় বেরোলেন, কর্মী সমর্থকরা, এবং মুসলিমরা রাস্তায় বেরোলেন। রাস্তায় বেরিয়ে তাণ্ডব চালালেন, ধরে ধরে খুন করা হলো হিন্দুদের, মহিলাদের ধর্ষণ করার অভিযোগ উঠল নানা জায়গায়, বেলেঘাটা থেকে, মানিকতলা থেকে, রাজাবাজার থেকে, চারদিকে কলকাতার রাস্তায় রক্ত গঙ্গা বইল। সেই দিন দেখেছে কলকাতা, সে এক কলঙ্কময় অধ্যায় যেটাকে বলা হয় দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। এরপর 16ই আগস্ট হলো ডিরেক্ট অ্যাকশন ডে। 16 তারিখ এই তাণ্ডব দেখলো, 17 তারিখ এই তাণ্ডব দেখলো, 18 তারিখ কিন্তু বাঙালি হিন্দুরা ঘুরে দাঁড়ালেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বারবার যেই চেষ্টাটা করেছিলেন বাঙালি হিন্দুদের একজোট হয়ে লড়াই করার, এবং তিনি বারবার এটা বলতেন যে যেই শাসক, যেই মুসলিম শাসক এরা রয়েছে, এই মুসলিম লীগ, তাদের নেতৃত্বে যেই সরকার চলবে সেই সরকারের অধীনে বাঙালিরা থাকতে পারবে না। কারণ সেই জন্যই তিনি বারবার বলতেন বাঙালিদের জন্য হোমল্যান্ড দরকার, দেশ ভাগ হোক না হোক বাংলা ভাগ দরকার, এবং যেখানে হিন্দু বাঙালিরা রয়েছে তাদের জন্য পশ্চিমবঙ্গ হোক, এই দাবিতে তিনি সরব হতেন। সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বেই বাঙালি হিন্দুরা ঘুরে দাঁড়ান, এবং রাস্তায় নেমে সেদিনকার যারা লড়াই করেছিলেন তাদের মধ্যে অন্যতম মুখ হচ্ছেন এই গোপাল মুখার্জি, যিনি গোপাল পাঠা নামে বেশি জনপ্রিয়, যার নামটা। সেই সময় তিনি একেবারে বুক চিতিয়ে লড়েছিলেন, এবং শেষমেশ সেই দাঙ্গা তারপর থামে। যখন হিন্দুরা প্রত্যাঘাত করতে শুরু করে, পাল্টা রুখে দাঁড়ায়, সেই সময় যিনি সুহরাওয়ার্দী প্রধানমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে এই অভিযোগও উঠেছিল, যখন ডিরেক্ট অ্যাকশন ডেতে হিন্দুদের খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, সেই সময় তিনি তার পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছিলেন। আবার যেই হিন্দুরা পাল্টা ঢুকে দাঁড়িয়েছিল তখন তিনি পুলিশকে নামিয়েছিলেন। এর প্রভাব গিয়ে পড়ে নোয়াখালীতে। এইখানে যখন দাঙ্গা পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে, তখন নোয়াখালীতে নাকি অভিযোগ যে সেই সময় সে নোয়াখালীতে বদলা নেওয়া হয়, সেখানে হিন্দুরা আরও সংখ্যালঘু ছিল, সেখানে হত্যাকাণ্ড চালানো হয়। এই যখন পরিস্থিতি, তখন হিন্দু বাঙালিরা ঠিক করেন যে কোনোভাবেই দেশভাগ হোক বা না হোক বাংলা ভাগ করতেই হবে, এবং পশ্চিমবঙ্গে থাকবে হিন্দু বাঙালিরা, হিন্দু বাঙালিদের জন্য হবে পশ্চিমবঙ্গ। এবং সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে থাকলেও বিদুষী বাঙালিরা একজোট হয়েছিলেন। সেই নামগুলো যদি তোমাকে বলি তাহলে বুঝতে পারবে। সেই যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, সুনীতি চট্টোপাধ্যায়, মেঘনাথ সাহা, প্রমথরঞ্জন ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রফুল্লচন্দ্র রায়, শিবেন্দুশেখর রায়, সুখেন্দুশেখর রায়ের বাবা, এছাড়া নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, সোমনাথ চট্টোপাধ্যায় যিনি একসময় লোকসভা স্পিকার ছিলেন, বর্ষিয়ান সিপিআইএম নেতা, তার বাবা, তিনিও সেই সময় একজোট হয়েছিলেন, পশ্চিমবঙ্গের পক্ষে সওয়াল করেছিলেন হিন্দু বাঙালিদের জন্য। এবং যেটা হয়েছিল 1947 সালের এপ্রিল মাসে 4 থেকে 6 এপ্রিল হিন্দু মহাসভার একটা বিশেষ কনভেনশন হয়েছিল, তারকেশ্বর কনভেনশন। সেখানেই ঠিক হয়েছিল যে পশ্চিমবঙ্গ তৈরি করা হবে, সেই প্রস্তাবটি পাশ হয়েছিল। তারপর ভোটাভুটি হয়, সেই ভোটাভুটিতে 58-21 ভোটে হিন্দু মহাসভা বা আমাদের হিন্দু বাঙালিরা তারা জিতে যান, এবং মুসলিম লীগ হেরে যায়। সেই দিনটিকেই সেই জন্য 20 জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হয়েছে। গতকাল ধুমধাম করে পালন করেছে বিজেপি সরকার। প্রধানমন্ত্রী এসেছিলেন সেই দিবসটি পালন করার জন্য, এবং সেই জন্যই তিনি তারকেশ্বরে গিয়েছিলেন। এবং যেটা তাৎপর্যপূর্ণ, এই পশ্চিমবঙ্গ দিবসেই সুহরাওয়ার্দী এভিনিউয়ের নামটি বদলে দিল কলকাতা পুরসভা। সুহরাওয়ার্দী এভিনিউয়ের নাম এবার থেকে গোপাল মুখার্জি রোড। 1946 সালে কলকাতায় হত্যাকাণ্ড। গতকাল পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে দাঁড়িয়ে মোদির মুখে সেই ইতিহাস। पश्चिम बंग दिवस के रूप में हम केवल एक तारीख को याद नहीं कर रहे हैं, हम पूरे इतिहास को याद कर रहे हैं। आज की पीढ़ी को हमें बार बार पश्चिम बंग दिवस की अहमियत बताने की जरूरत है। उस दौरान क्या हो रहा था, ये युवा पीढ़ी को जानना जरूरी है। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने अप्रैल 1947 में उन्होंने ऐतिहासिक रिजोल्यूशन पास कराया। उन्होंने घोषणा की पूरा बंगाल पाकिस्तान का हिस्सा नहीं बनेगा। इसके लिए बंगाली हिंदू होमलैंड मूवमेंट शुरू किया गया। भारत विरोधी लोगों को ये पता चल गया पूरे बंगाल को भारत से तोड़ना नामुमकिन होगा, और पश्चिम बंगाल के रूप में ये हिस्सा मां भारती के साथ रह गया। सियासी एजेंडों के कारण इतिहास का व्हाइट वॉश किया गया, पश्चिम बंगाल के इस इतिहास को दबाया गया।
आज पश्चिम बंग दिवस पर हमारा कर्तव्य है, हम संकल्प लें अब इतिहास की वो गलतियां दोहराई नहीं जाएगी।